তারা তো জনগণের কল্যাণ করার কোনো রাস্তাই খোলা রাখে নাই। গত 5 বছরকে যদি আমি ধর্তব্যে আনি, তাহলে আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা জনগণের অকল্যাণে যাবে, কল্যাণে যাবে না। বাংলাদেশে এখনও কর এবং জিডিপির হার সবচেয়ে লোয়েস্ট। আমাদের প্রতিবেশী দেশ নেপাল 13 থেকে 14% জিডিপি এবং করের অনুপাত, ইন্ডিয়াতে 13 থেকে 14%, শ্রীলঙ্কাতেও তাই, ইভেন পাকিস্তানও 11 থেকে 12%, বাংলাদেশে হইল এখন 8%। এটা হলো এক। এখন এত কর আমরা দিচ্ছি, তাহলে কোথাও না কোথাও মিথ্যা কথা বলতেছে কেউ, এটা হলো একটা ইস্যু। 2 নম্বর হলো বাজেটের তো খালি আয় ব্যয় ছাড়াও কতগুলো উদ্দেশ্য থাকে। তো আমি এখন সামারাইজ করি। সেটা হলো বাজেটের প্রথম উদ্দেশ্য হলো ব্যবসা বাণিজ্যের বৃদ্ধিতে সহায়তা করা। আমি গত 3 বছরের বাজেটে ওইরকম কোনো ব্যবসা বাণিজ্যের সহায়তা করবে এরকম জিনিস খুব একটা পাই নাই, বরং সমস্ত ব্যবসায়ীরা কমপ্লেন করতেছে যে আমাদের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। 2 নম্বর হলো অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করা। অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করার জন্য মেইন লাগে ব্যাংকিং সেক্টর, আর্থিক খাত। সেখানে ব্যাংকগুলোর অবস্থা কি আমার নতুন করে বলতে হবে? সব তো লুটপাট করি শেষ। 3 নম্বর হলো স্থানীয় শিল্প উৎপাদন বৃদ্ধি করা। তো স্থানীয় আপনি যদি বাংলাদেশে স্থানীয় শিল্পের বেশিরভাগ উৎপাদন মানে এগ্রিকালচার, কৃষি ছাড়া বিদেশি ইনপুট, যেটা আমরা যে র মেটেরিয়াল, কাঁচামালটা আমদানি নির্ভর। এনার্জি, তেল বলেন, গ্যাস বলেন, আমরা এখন আমদানি নির্ভর। তো সেই আমদানি তো আপনি কমাই দিচ্ছেন, দিন দিনে আমরা রেস্ট্রিকশন করতেছেন। তাহলে স্থানীয় শিল্প উৎপাদন বৃদ্ধির কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারপরে আসেন ব্যবসা বাণিজ্যকে আরও উৎপাদনমূলক তো করবে এবং এটাকে প্রতিযোগিতামূলক করা, কম্পিটিটিভ করা। তো আমি তো একটু আগে আপনাদের বললাম যে বাংলাদেশের প্রতিষ্ঠান এখন কোনো না কোনো পাওয়ারফুল লোকের, শক্তিশালী লোকের এবং পলিটিক্যালি কানেক্টেড লোকের কবজা চলে গেছে। যেটা বাংলাদেশ ব্যাংক বলেন আর ওই ইন্স্যুরেন্স অথরিটি বলেন বা যেই বলেন, এগুলি সব অন্যজনের কবজা চলে গেছে। তো সেখানে আপনি প্রতিযোগিতামূলক কীভাবে করবেন? আপনি যদি তেল দেখেন 2-3 জন ইম্পোর্ট করে, ভোজ্য তেল দেখেন 4-5 জন ইম্পোর্ট করে। তো এগুলি মানুষের কবজা চলে গেছে, যেগুলি অল রাজনৈতিকভাবে সম্পৃক্ত রাজনৈতিক দলের সাথে, যারা সরকারে আছে এখন। তার নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তারপরে আসেন দেশের সার্বিক চাহিদা বাড়ানো, একদিকে ডিমান্ডটা বাড়ানো। ডিমান্ডটা কেমনে বাড়বে? আপনার যদি আপনার উচ্চ মূল্যস্ফীতি 10% মনে করেন, 10%, 11% বলতে যে খাদ্য, তো যদি 11% মূল্যস্ফীতি হয়, আপনার বেতন যদি বাড়ে 8%, তো আপনার কাছে টাকা কই যেটা আপনি মানে রাখবেন বা আপনার চাহিদা বাড়বে? আপনি তো, এটা তো সরকার না যে সরকার সব টাকা ব্যাংক থেকে নিয়ে গেল, আপনাকে তো কেউ টাকা দিবেন না। তো সার্বিক চাহিদা বাড়ার কোনো সম্ভাবনা নাই। 3 নম্বর আসেন জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। কীভাবে? যেখানে মূল্যস্ফীতি বেশি, মানুষের বেতন বাড়তেছে না, মানুষের চাকরি নাই, চাকরি চলে যাচ্ছে, সেখানে ক্রয় ক্ষমতা কীভাবে বাড়বে? সো এগুলি হলো নর্মালি বাজেটের মুখ্য উদ্দেশ্য থাকে। আরও আসেন এই সরকার, আমি মনে করি না বৈধ সরকার, বিকজ অফ দ্য নির্বাচন ইস্যুতে। জনগণনের করলে এতে এতক্ষণ যে আমি একটু বক করলাম যে এই সরকার তো মুষ্টিমেয় কিছু লোকের জন্য নিবেদিত, তারা কিভাবে জনগণের কল্যাণ করবে ভাই? তারা তো জনগণের কল্যাণ করার কোনো রাস্তাই খোলা রাখে নাই। জনগণের কল্যাণ করার জন্য প্রথম কল্যাণ জনগণের আপনার কর্মসংস্থান সৃষ্টি করেন, তার জন্য আপনি বিনিয়োগ বৃদ্ধি করেন। আসেন আপনি বাংলাদেশ ব্যাংকের দেখেন বা মানে যারা বিনিয়োগ বোর্ডেরটা দেখেন, বিনিয়োগ বাড়ছে না কমছে? দেশি বিনিয়োগও কমছে, বিদেশি বিনিয়োগও কমছে। তাহলে জনগণের কল্যাণ কীভাবে হল?
এই সরকার এমন কিছু করে নাই যেটাকে তারা শুধু বাজেট না, এমন কিছু করতেছে না বা করছে গত 5 বছরে যেটাকে আমি মানে কনসাসলি এটাকে মানে আমি বলতে পারি যে সচেতনভাবে বলতে পারি যে তারা জনগণের কল্যাণে কোনো কাজ করতেছে। আমি বারবার আপনাদের বলতেছি জনগণের কল্যাণ করা যায় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। সেই প্রতিষ্ঠানগুলি কারো না কারো কবজায় চলে গেছে যারা পলিটিক্যালি কানেক্টেড। তো জনগণের কল্যাণে এ সরকার কাজ করতেছে, এটা একটা অবিশ্বাসযোগ্য মন্তব্য। গত 4 বছরে কোনো বাজেটে জনগণের কোনো কল্যাণ করে নাই, আর এবারে যে করবে এটা আমার কাছে একদমই বিশ্বাসযোগ্য না। তবে আমি বাজেট পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করি, বাজেট স্পিচটা যখন আমার হাতে আসবে পড়ে আমি আর একটু মন্তব্য করতে পারব। তবে গত 5 বছরকে যদি আমি ধর্তব্যে আনি তাহলে আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা জনগণের অকল্যাণে যাবে, কল্যাণে যাবে না।